টানা ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে বললেন প্রধানমন্ত্রী। তৃণমূলে দলকে শক্তিশালী করার নির্দেশ। নুসরাত হত্যার ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আটক, আসামি পপির স্বীকারোক্তি জাবেদ ফের রিমান্ডে। সন্দেহভাজন লেনদেন, ইংল্যান্ডে তারেক ও জোবাইদার অ্যাকাউন্ট জব্দে আদালতের নির্দেশ, ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আগে পলাতক খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। আসছে বর্ষা, চলছে রাজধানী জুড়ে সমন্বয়হীন সড়ক খোঁড়াখুড়ি, বাসিন্দাদের দুর্ভোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি রীতা চৌধুরী। এছাড়া সংবাদে আরো থাকছে, চট্টগ্রামের সাগর তীরে হচ্ছে 8 লেনের রিং রোড, উপকূল হয়ে উঠবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র। টানা ক্ষমতায় থেকে উন্নয়ন করার কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। সরকার সম্প্রতি উপজেলা নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নেয় সংসদ সদস্য মন্ত্রীদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত গ্রহণ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করতেই এই যৌথ সভা। সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ যখন সরকার গঠন করেছে তখনই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হতে শুরু করেছে। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি। বাংলাদেশ আজকে ক্ষুধামুক্ত, বাংলাদেশ আজকে দারিদ্র্যমুক্ত হবার পথে। আমরা প্রায় 40 ভাগ থেকে 20 ভাগে দারিদ্র্যের হার নামিয়ে এনেছি। তিনি বলেন, টানা ক্ষমতায় থেকে উন্নয়ন করার কারণেই আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে। সাংগঠনিকভাবে দলকে আরো শক্তিশালী করতে 8টি বিভাগের কমিটি ঢেলে সাজানোর কথা জানান বঙ্গবন্ধু কন্যা। স্বতন্ত্র রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক সময় সরকার ধীরে ধীরে মানুষের কাছ থেকে হারিয়ে যায় বা তাদের জনপ্রিয়তা হ্রাস পায়, কিন্তু আল্লাহর রহমতে আমরা আওয়ামী লীগ সরকার আসার পর থেকে জনগণের আস্থা বিশ্বাস আমরা অর্জন করেছি, বরং জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে। সরকারি উন্নয়ন চিত্র এবং আন্তর্জাতিক জরিপ দেখে নির্বাচনে বিএনপি আগেই তাদের নিশ্চিত পরাজয় বুঝতে পেরেছিল বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। সে কারণেই দলটির নেতারা মনোনয়ন বাণিজ্য করেছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় আন্তর্জাতিকভাবে যত সার্ভে করা হয়েছিল সেই সার্ভেতে তখন থেকে স্পষ্ট যে আওয়ামী লীগকে জনগণ চায়, আওয়ামী লীগকে ভোট দেবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। তাই তারা নির্বাচন করার থেকেও সিট বিক্রি করা আর সেখানে একটা বাণিজ্য করা, অর্থাৎ নমিনেশন বাণিজ্যটাকে তারা গুরুত্ব দিয়েছে, যার জন্য তাদের এই হাল। প্রধানমন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষের মধ্যে শান্তি বিরাজ করছে বলেই স্বতঃস্ফূর্তভাবে পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। আজকে দেশের মানুষ অন্তত শান্তি পাচ্ছে। আমরা পহেলা বৈশাখ নববর্ষ, বাংলা নববর্ষ উদযাপন করেছে। দেশকে সমৃদ্ধশালী করেই জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। কাজে এই সময়টাকে আমরা মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে নিজের দেশের অব্যাহত সমর্থনে আশ্বাস দিয়েছেন ঢাকা সফররত সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম ইব্রাহিম আল হাশিমি। সেই সাথে তিনি 10 লাখের অধিক রোহিঙ্গাকে সব সম্ভাব্য সুবিধা দিয়ে বাংলাদেশে থাকতে দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করেন। শুক্রবার রিম ইব্রাহিম আল হাশিমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাৎ করেন। পরে এই বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন প্রধানমন্ত্রী প্রেস সচিব এহসানুল করিম। সাক্ষাতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী বলেন, দুদেশের মধ্যকার সম্পর্ক ভালো এবং তা আরও জোরদারে তিনি কাজ করবেন।
21 পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী সুবীর নন্দীর চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, রফিকুল আলম এবং ডাক্তার সামন্তলাল সেন। সন্ধ্যায় গণভবনে তারা সুবীর নন্দীর চিকিৎসা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনকে চিকিৎসার কাগজপত্র সিঙ্গাপুরে পাঠিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার নির্দেশ দেন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সম্মিলিত সামরিক হাসপাতালে সুবীর নন্দীর খোঁজ খবর নেন। গুণী এই শিল্পী বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। নুসরাত হত্যার ঘটনায় ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এদিকে গ্রেপ্তার উম্মে সুলতানা পপি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আরেক আসামি জাবেদ হোসেনকে আবারও 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে সোনাগাজী ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটি। ফেনীর প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন। শুক্রবার বিকেলে সোনাগাজীর তাকিয়া রোডের বাসা থেকে আটক করা হয় তাকে। জিজ্ঞাসাবাদের জন্য রুহুল আমিনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। সদস্যদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় মাদ্রাসা পরিচালনা কমিটি বাতিল করে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। নুসরাত হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে থাকা উম্মে সুলতানা পপি ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার আরেক আসামি জাবেদ হোসেনকে আবারও 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। উম্মে সুলতানা পপি যে 2 জন নারী সদস্য এই হত্যাকাণ্ডে ছাদের উপরে সক্রিয় অংশগ্রহণ করেছিল, সে তাদের একজন এবং সে তার নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতের কাছে জবানবন্দি দিয়েছে। নুসরাতকে পুড়িয়ে হত্যার বিচার দাবিতে মশাল মিছিল করেছে আমরা সচেতন ফেনীবাসী নামে একটি সংগঠন। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নুসরাত হত্যার ঘটনায় পুলিশের গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। যেই আইন ভঙ্গ করবে, যেই অন্যায় করবে, আমরা তাকে বিচারের মুখোমুখি করে দিবই। সমর ইসলাম, 21 টেলিভিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের নামে ইংল্যান্ডের ব্যাংকে থাকা 3টি অ্যাকাউন্ট জব্দে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ইমরুল কায়েস বুধবার আদেশটি দেন। বৃহস্পতিবার তা প্রকাশ পায়। দুদক জানিয়েছে আদেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটেনের অ্যাটর্নি জেনারেলের দপ্তরে পাঠানো হবে। তারা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়ে আদেশ কার্যকর করবেন। বাংলাদেশ থেকে সন্দেহজনক লেনদেন হওয়ার অভিযোগে ব্রিটেনের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারেক ও জোবাইদার 3টি ব্যাংক হিসাব আগেই জব্দ করেছে। ওই অ্যাকাউন্টগুলোতে 59,341.93 পাউন্ড রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের ব্যাংক হিসাব জব্দ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানী উত্তরায় নবনির্মিত বিজিএমএ ভবনে শিল্প পুলিশের হাতে গাড়ি তুলে দেওয়া শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে অবস্থান করায় তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি কার্যকর হচ্ছে না। এছাড়া রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ চীনের সহযোগিতা চেয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন সরকার। এটা হলো আদালতের বিষয়, আদালত জব্দ করেছে। আমাদের কাছে যা নির্দেশনা আসবে আমরা সেটা করব। তার জন্য ইন্টারপোলের মাধ্যমে তাকে আমরা ওয়ারেন্ট পাঠিয়েছি এবং সে আমরা যতটুকু জানি সে অ্যাসাইলেমে আছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের আগেই পালিয়ে থাকা খুনিদের দেশে ফেরত পাঠাতে বিদেশিদের কাছে বিশেষ অনুরোধ করা হয়েছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। সকালে লায়ন্স ক্লাবের 23তম বার্ষিক জেলা সম্মেলনের আয়োজন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, যেসব দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা পালিয়ে আছে সেসব দেশের সরকার এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। শুধু বঙ্গবন্ধুর খুনি নয়, অন্য যেসব অপরাধীরা বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছে তাদেরকেও দেশে এনে শাস্তির আওতায় আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রুনাই সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। আমরা সম্প্রতিকালে যেসব দেশে আমাদের এই খুনি বা ফিউজিটিভরা আছে তাদের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছি
যে আগামী বঙ্গবন্ধু শতবর্ষ পূর্তি উৎসবে আমরা যিনি চাই তাদের সবাইকে দেশে এনে শাস্তি দেব, কিংবা ইভেন অন্যান্য যারা আমাদের ভূমি আছে সবাইকে দেশে এনে আইনের শাসনের মধ্যে নিয়ে আসতে চাই। আমরা এটা একটা অনুরোধ জানিয়েছি। জাতীয় পরিচয়পত্র এনআইডি হারিয়ে গেলে এখন জেলা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা যাবে। ভোগান্তি কমাতে এরই মধ্যে জেলা থেকে ছাপিয়ে বিতরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার থেকে জেলা নির্বাচন অফিসেই হারানো পরিচয়পত্র পুনর্মুদ্রণ ও বিতরণের কার্যক্রম শুরু হবে, জানিয়েছেন এনআইডি শাখার মহাপরিচালক। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। নাগরিক জীবনের সব ক্ষেত্রেই জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অনেক। জাতীয় পরিচয়পত্র সংশোধন, ডুপ্লিকেট কার্ড সংগ্রহ সহ বিভিন্ন সেবা নিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই ভবনে প্রতিদিনই ভিড় করেন দেশের নানা প্রান্তের মানুষ। ঢাকায় এসে হারানো পরিচয়পত্রের নকল সংগ্রহ করাটা বিড়ম্বনার। এ বিষয়ে ইসি সচিব জানান, পরীক্ষামূলকভাবে 10টি আঞ্চলিক নির্বাচন অফিসে কার্ড ছাপানোর ব্যবস্থা রাখা হয়েছিল। নাগরিক ভোগান্তি কমাতে এবার তাই হারানো কার্ড ছাপানোর ক্ষমতা জেলা নির্বাচন কর্মকর্তাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। মানুষের ভোগান্তি আরও কমানোর জন্য আমরা 19টি যে বৃহত্তর জেলাগুলো আছে ওই জেলাতেও আমরা এগুলো দেওয়ার পরিকল্পনা নিয়েছি এবং আমাদের আরও সিদ্ধান্ত আছে প্রত্যেকটি জেলা থেকে এগুলো রিপ্রিন্ট করে হারানো কার্ডগুলো রিপ্রিন্ট করা, কারণ এখানে কোনো এডিট বা অন্য কোনো বিষয় নাই। কেন্দ্রীয় সেবার পাশাপাশি বিকেন্দ্রীকরণের মাধ্যমে সারা দেশে জেলা নির্বাচন অফিস থেকেই কার্ড ছাপানোর সুবিধা দেওয়ার লক্ষ্যে কানেক্টিভিটি স্থাপন সহ প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। এনআইডি শাখার মহাপরিচালক জানালেন, পর্যায়ক্রমে উপজেলা থেকে এই সেবা চালু করার পরিকল্পনা আছে। পরীক্ষামূলকভাবে আমরা সার্ভারের সাথে লিঙ্ক আপ করে আমাদের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের মাধ্যমে আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা 10টা অঞ্চলে বিকেন্দ্রীকরণ করেছি। ইতিমধ্যে আমরা যে মেশিন এবং অন্যান্য যে সহযোগিতার প্রয়োজন সেগুলো আমরা ব্যবস্থা করেছি। এখন কানেক্টিভিটি এনশিওর করে আমরা আশা করি যে আমরা এই 20 তারিখের মধ্যেই আমরা যে জেলা সদর থেকে তাদের যাতে আইডি কার্ডের যে সেবাটা সেটা যাতে তারা পেতে পারে। জাতীয় পরিচয়পত্রের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিশন বদ্ধপরিকর বলে জানান তিনি। বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের সেবাটা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। বর্ষা আসন্ন, চলছে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে রাস্তা খোঁড়াখুঁড়ি। আবার খুঁড়ে রাখা রাস্তার কাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পথ চলতি মানুষ। উপখন্দকারের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার। নিয়ম আছে, বৃষ্টি শুরুর আগেই শেষ করতে হবে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ, কিন্তু ঘটনা ঘটছে উল্টোটা। বর্ষা মৌসুম এগিয়ে আসতেই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে রাস্তা কাটাকাটি। গত বছর ঈদের আগে দিয়া মাটিগুলা কাটা সব করে তারা হেস্তনাস্ত করে থুয়ে গেছে। আসলে এখানে মানুষগুলাকে ওনারা ওইভাবে যদি কেয়ার করে তাহলে রোডগুলো তো অনেক আগেই করতো। সমাজ ধরে কোনো রাস্তা এরমই কাজ হইতেছে, আস্তে আস্তে কাজ হয়। তাকে পারমিট দিয়ে দিছে, ওনার ঠিক করে না রাস্তার ভাঙাচোরের অবস্থা। বৃষ্টি হলে হাঁটু সমান পানি হয়, পুরুষ মানুষরা তো তাও যাওয়া যায়, মেয়ে মানুষরা এইভাবে কাপড় চোপড় পরে তো কাপড় উস্কায় যাওয়া যায় না। রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যেতে পারে না, একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তারা যে হাসপাতাল নিব যাইতে যাইতেই মারা যাবে। বুড়া মানুষ অনেক সময় এই রাস্তা হাঁটতে যাইতে সময় কেঁচে পড়ে যেতে। কখনো ওয়াসা, কখনো বিদ্যুৎ, কখনো তিতাস কিংবা সুয়ারেজের লাইন বসাতে একই রাস্তা একাধিকবার কাটছে বিভিন্ন প্রতিষ্ঠান। রাজধানীর নন্দীপাড়া, মিরপুর, মোহাম্মদপুর চাঁদ হাউজিং, নিউ ইস্কাটনের দিলু রোড সহ আরও কিছু এলাকায় রাস্তা খুঁড়ে রাখা হয়েছে বেশ কমাস। আশেপাশে খাদাখন্দ তো অভাব নাই, যেমন পানি দিয়ে ভরে থাকে, মানুষ পড়ে যায়। কয়দিন থেকে তো রিস্কায় নিয়ে যেতে পারি না, আর রিস্কা টেস্কা উল্টা যায় আর কি, কেদা হলে তার যাওয়া যায় না। বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে পারি না, বৃষ্টি আসলে পরে কোন সময় কোন ট্রেনের ভিতরে ঢুকে যায় জানেরও কোনো নিশ্চয়তা নাই। কলেজ থেকে আসার সময় অনেক সমস্যা হয়, হাইটা আসতে হয়, ড্রেস নষ্ট হয়ে যায়, কিভাবে আসবো নিজেরাই জানি না। 10 মিনিটের রাস্তা 1-1.5 ঘন্টা লেগে যায়, কারণ রাস্তায় জ্যাম থাকে, পানি থাকে, মানুষ নরমালি চলাফেরা করতেই পারে না। কাজ ধরছে, ঠিক হবে, তাড়াতাড়ি কবে ঠিক হয় সেটা এখনো বলা যাচ্ছে না। কর্তৃপক্ষ চাইলেই খুব তাড়াতাড়ি সমাধান করতে পারে, কিন্তু আসলে কাজের কোনো অগ্রগতি নেই। আমার মনে হয় সিটি কর্পোরেশনের এখানে অনেকটাই গাফলিতে আছে, তা না হলে এইভাবে পড়ে থাকতে পারে না। রাস্তা কাটার বেলায় বিদ্যুৎ, ওয়াসা, তিতাস কিংবা সিটি কর্পোরেশনের নেই কোনো সমন্বয়। এমনকি কৌশলে ভোগান্তির বিষয়টিও এড়িয়ে যায় এসব প্রতিষ্ঠান।
তাই তো কার্যকর উন্নয়নে সমন্বিত পদক্ষেপ চান ভুক্তভোগীরা। রাজধানীর বেশ কিছু ওয়ার্ডে রাস্তা খুঁড়ে রাখায় এলাকাবাসীর কষ্টের শেষ নেই। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। প্রশ্নপত্রে পর্ণ তারকার নাম, দায়ী শিক্ষক সহ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী। গুরুদুয়ারা নানক শাহীতে শিখ সম্প্রদায়ের মিলনমেলা, সব ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখার অঙ্গীকার। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। 23 এপ্রিল জাজিরা প্রান্তে আরেকটি স্প্যান বসানো হতে পারে বলে জানিয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। এর আগে শেষ স্প্যানটি বসেছিল 10 এপ্রিল। 11তম স্প্যানটি 33 ও 34 নম্বর পিলারের উপর বসানো হবে। এটি সংযুক্ত হলে জাজিরা প্রান্ত থেকে পদ্মা সেতু দৃশ্যমান কাঠামো দাঁড়াবে 1650 মিটার। সংশ্লিষ্টরা জানিয়েছে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে 22 এপ্রিল ভাসমান ক্রেনে জাজিরার দিকে স্প্যানটি দেয়া শুরু হবে। আবহাওয়া অনুকূলে থাকলে পরদিন সেটি পিলারে বসানো হবে। 2020 সালের মাঝামাঝি পুরো পদ্মা সেতু দৃশ্যমান হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশের গণমাধ্যম বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও স্বাধীন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আলোকচিত্র প্রদর্শনী এবং সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দলটির সাংসদদের শপথ গ্রহণ নিয়ে সরকারের সাথে কোনো আলোচনা হয়নি। গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক প্যারিস ভিত্তিক রিপোর্টার্স উইদাউট বর্ডারের বৈশ্বিক সূচক সঠিক নয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। ইংল্যান্ডের নিউজ অফ দ্য ওয়ার্ল্ড একটি ভুল সংবাদ পরিবেশনের কারণে তাদের উপর যে জরিমানা হয়েছিল সেটি তারা সেভাবে দিতে পারেনি। সেই কারণে তারা সেই পত্রিকাই বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে এমন কোনো ঘটনা এখনো পর্যন্ত হয়নি। সুতরাং যে র্যাঙ্কিংটা করা হয়েছে এটার সাথে আমি একমত নই। দেখা যাবে যে আরেকটি সংগঠনের জরিপে দেখা যাবে যে বাংলাদেশের আরও 4 ধাপ উন্নতি হয়েছে। রাজধানীর একটি স্কুলে নবম শ্রেণী বাংলা নৈবেত্তিক প্রশ্নে পর্ণ তারকার নাম দিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রশ্নপত্র ফেসবুকে শেয়ার হলে অল্প সময় ভাইরাল হয়ে পড়ে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন, এর জন্য সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধেই নয়, প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মফিউর রহমানকে সাথে নিয়ে আজহারুল ইসলামের রিপোর্ট। রাজধানীর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের এমসিকিউ 2টি প্রশ্নের সম্ভাব্য উত্তরে 2 পর্ন তারকার নাম এসেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। এমসিকিউ এর 8 নম্বর প্রশ্নে আম আটির ভেপুকার রচিত এর উত্তরে 4টি বিকল্পের উত্তরের একটি সানি লিওনির নাম উল্লেখ করা হয়েছে। আর 21 নম্বর প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? 4টি সম্ভাব্য উত্তরে রয়েছে মিয়া খলিফার নাম। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি রাজধানীর তিতুমির কলেজে শিক্ষক নিবন্ধন পরীক্ষা পরিদর্শনে এসে বলেন, এটা ক্ষমার অযোগ্য অপরাধ, দায়ীদের কোনো ছাড় দেয়া হবে না। এই ধরনের প্রশ্ন কেন হবে? যে ধরনের নাম ব্যবহার করা হয়েছে সেগুলো নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয়, সে বিষয়টি আমরা খতিয়ে দেখব। এমন ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সরকার সতর্ক থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী। সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। উৎসাহ উদ্দীপনায় খালসা সাজনা দিবস উদযাপন করেছে বাংলাদেশের শিখ সম্প্রদায়। শিখ ধর্মাবলম্বী ও অনুসারীদের অংশগ্রহণে মিলন মেলা হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত গুরুদুয়ারা নানক শাহী। সম্প্রীতির বাংলাদেশে শিখ সহ সব সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। ধর্মপ্রাণ শিখদের প্রার্থনায় মুখর রাজধানীর গুরুদুয়ারা নানক শাহী প্রাঙ্গণ। শিখ ধর্মের 10ম গুরু গোবিন্দ সিং এর প্রতিষ্ঠিত খালসা পন্থের 320তম প্রতিষ্ঠা বার্ষিকী খালসা সাজনা দিবসে এই আয়োজন। বিপুল উৎসাহ উদ্দীপনায় অংশ নেন বাংলাদেশে বসবাসরত শিখ ধর্মাবলম্বী ও অনুসারী সহ
বিভিন্ন দেশ থেকে আগত শতাধিক শিখ। বিভেদ ভুলে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন তারা। एक गॉड है और कोई नहीं दूसरा, सबको मिलजुल कर रहना चाहिए। ना निंदा करो, ना कोई आपस में लड़ाई झगड़े हुए, कुछ नहीं होना चाहिए, आपस में भाईचारे की तरह रहना चाहिए। And I'm so happy to see so many people of different faith and culture together. এরকম অনুষ্ঠান আরো হওয়া উচিত বাংলাদেশে, তাহলে সব ধর্মগুলো মিলে জানতে পারবে। 1699 খ্রিস্টাব্দে তৎকালীন মুঘল বাদশাহ সম্রাট আওরঙ্গজেবের সময় ধর্মীয় মূল্যবোধ ও ধর্মরক্ষার যুদ্ধে তার বাবা শিখ ধর্মের নবম গুরু শ্রী তেগ বাহাদুর শিরচ্ছেদে শহীদ হন। এরপরই দশম গুরু গোবিন্দ সিং 5 জন বীর সৈনিক নিয়ে খালসা পন্থের সূচনা করেন। শিখ জাতিকে একত্রিত করা, ঈশ্বরসৃষ্ট মানুষকে আশ্রয় দেয়া, রক্ষা আর পালন করাই ছিল উদ্দেশ্য। আমাদের দশম গুরু গুরু গোবিন্দ সিং এই দিনকেই মানে অমৃত পান করে 5টা খালসা তৈরি করছিলেন এবং ওই দিন থেকে নাম দিয়েছিলেন তোমাদের নাম হবে সিং। এই সিং শব্দটা ওইখান থেকে উৎপত্তি হয়েছে। नो डिफरेंट बिटवीन हिंदू मुस्लिम सिख एवरीवन इज सेम। जैसे हमारे गुरु गोविंद सिंह ने बोला था, उन्होंने 5 चुने थे, 10,000 में से 5 आदमी चुने थे, वो भी क्या शेड्यूल कास्ट। जैसे एक बनिया था, एक मोची था, एक मुशिया था जो पानी का काम करता था। সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশে শিখদের প্রতি শ্রদ্ধা দেখানো সহ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন ধর্ম প্রতিমন্ত্রী। কেউ যেন কোনো অবস্থাতে তাদের উপর কোনো অত্যাচার না করে, তাদের জায়গা জমি দখল না করে, তাদের কোনো সেবা আশ্রম গ্রহণ না করে। যারা এই শিখ সম্প্রদায়ের জায়গা দখল করে বেড়াচ্ছেন তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, অনতিবিলম্বে এই সমস্ত জায়গা ছেড়ে দেওয়া হোক, নাহলে আমাদের রাষ্ট্রযন্ত্র কিন্তু অবশ্যই সফলভাবে দায়িত্ব গ্রহণ করবে। 23 এপ্রিল পর্যন্ত চলবে শিখ সম্প্রদায়ের এই ধর্মীয় উৎসব। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে তীর ঘেঁষে নির্মাণ করা হচ্ছে 8 লেনের আউটার রিং রোড। পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত 17 কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 2,500 কোটি টাকা। সড়কটি নির্মিত হলে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে, তেমনি সাগর উপকূলে হয়ে উঠবে উন্নত বিশ্বের আদলে পর্যটন কেন্দ্র। বিপ্লব মজুমদারের ক্যামেরায় পর্যটন। চট্টগ্রাম থেকে রিপোর্টে আরো জানাচ্ছেন হাসান ফেরদৌস। বন্দরনগরী চট্টগ্রামের দুর্বল অবকাঠামো, যানজট এবং সড়কের অব্যবস্থাপনার কারণে বাধাগ্রস্ত হচ্ছে দেশি বিদেশি বিনিয়োগ। এই অবস্থায় চট্টগ্রামকে একটি বিশ্বমানের নগর হিসেবে গড়ে তুলতে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত গড়ে তোলা হচ্ছে আউটার রিং রোড। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই সড়কটির দৈর্ঘ্য 17 কিলোমিটার, 21 মিটার প্রস্থ। এই সড়কটি একদিকে সংযুক্ত হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে, অপর প্রান্ত সংযুক্ত হবে কর্ণফুলী টানেলের সাথে। দাতা সংস্থা জাইকার অর্থায়নে এই সড়কটি নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 2,500 কোটি টাকা। থাকছে পর্যটকদের জন্য এক্সক্লুসিভ জোনও। কর্ণফুলীর দক্ষিণ তীরে চীনের সহায়তায় যে অর্থনৈতিক জোন গড়ে উঠছে নতুন এই সড়কটি নির্মাণের ফলে, সেখানে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। সাথে পর্যটন শিল্পের বিকাশের সুযোগ তো থাকছেই। পতেঙ্গা থেকে যে আউটার রিং রোড 17 কিলোমিটার যেটা হয়েছে মেরিন ড্রাইভ, এটা একটা শুধুমাত্র যে এই কানেক্টিভিটির ক্ষেত্রে না, এটা একটা পর্যটন শিল্পকে, বিশেষ করে চট্টগ্রামের এই অঞ্চলকে একটা বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হয়েছে। চলতি বছরের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন নির্মাণকারী সংস্থা সিডিএ। এলিভেটর এক্সপ্রেসের কাজ চলমান হলে যখন পুরো দিন কাজ চলবে তখন মানুষ কষ্ট পাবে। তো মানুষের কষ্ট লাঘব করার জন্য আমরা বিকল্প হিসেবে এই রাস্তাটা ব্যবহার করব, যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেব। বন্দরনগরীর উন্নয়নে প্রধানমন্ত্রী নেওয়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম একটি বিশ্বমানের শহরে পরিণত হবে বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। যে পরিকল্পনাগুলো আছে বা যে প্রকল্পগুলো অবশিষ্ট আছে, সকল প্রকল্প বা যে প্রকল্পগুলো চলমান আছে, সব মিলে সকল প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে চট্টগ্রাম সত্যিকার অর্থে একটি বাসযোগ্য এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এটা দৃষ্টিনন্দন একটা শহরে পরিণত হবে। চট্টগ্রামের উন্নয়নে সরকারের নেওয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন নগরবাসী। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা।
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের নকশি কাঁথা। তৈরিতে খরচ বেশি আর সময়ও লাগে বাড়তি, সে অনুযায়ী পাওয়া যায় না দর। একই সঙ্গে চাহিদাও তেমন না থাকায় অনেকেই বিমুখ হচ্ছেন নকশি কাঁথা তৈরি থেকে। তবে নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের নারীরা আজও তৈরি করে চলেছেন নানা রঙের কাঁথা। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। সূচের ফোড়ে আর বাহারি রঙের সুতোয় রং বেরঙের নকশা স্থান পাচ্ছে নকশি কাঁথায়। গ্রামীণ নারীরা সাংসারিক কাজের পাশাপাশি এক একটি নকশি কাঁথা তৈরি করেন 1 থেকে 2 মাসে। নতুন আর পুরনো কাপড়ে তৈরি হয় এসব নকশি কাঁথা। এক সময় ঘরে ঘরে নকশি কাঁথা তৈরি হলেও এখন আর তেমন দেখা যায় না। সময় ও পরিশ্রম বেশি লাগে বলে গ্রামীণ নারীরা অনেকটাই বিমুখ হচ্ছেন কাঁথা তৈরিতে। নতুন কাপড় সুন্দর করে ফুল প্রিন্ট করে নিয়ে আসার পর আমরা সুই এবং সুতা দিয়ে ওইটার উপর কাজ করি। 1 মাস কি 2 মাস এরকম সময় লাগে। আমাকে ছাগল আছে, গরু আছে, স্বামী সংসারের কাজ আছে, এলা কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করতে হয়। 5-এর উপর 1500 আর 3.5, 5 এইরকম হলে 900, 800। ডবল পার্ট প্রায় 1500 টাকার মতো, ওটাও আপনি 1500। আর এগুলো আপনি মনে করেন একটা এলা হলো 600, 700, এগুলার মান আপনি সেলাইয়ের উপর মান। নকশি কাঁথার ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রশিক্ষণ সহ সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি তাদের। গ্রাম বাংলার যে মা বোনেরা আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন, সহজ শর্তে ঋণ দিবেন, যাতে করে আমাদের এই গ্রাম বাংলার যে প্রাচীন ঐতিহ্য নকশি কাঁথা এটা আমরা পুনর্বহাল করতে পারি। সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। তাদেরকে সহজ শর্তে ঋণ দেওয়া বা অন্য কোনো উপজেলা থেকে প্রকল্প নিয়ে তাদেরকে কিভাবে এম্পাওয়ার করা যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। বাংলার নকশি কাঁথার সুনাম ছড়িয়ে যাক সারা বিশ্বে, এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের। রত্না জামান, 21 টেলিভিশন। নিচে আবার ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সাথে আরো থাকবে। রোজার আগেই বাজার চড়া, বেড়েছে চিনি, পেঁয়াজ, রসুন, ছোলার দাম, মাছ সবজিতেও নেই স্বস্তি। প্রথমবারের মতো বৈঠকে বসছেন কিম পুতিন, চলতি মাসের শেষের দিকে বলছে মস্কো। আবার আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। গাজীপুর, টাঙ্গাইল ও নোয়াখালীতে পানিতে ডুবে 6 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে টাঙ্গাইল ভুয়াইয়াপুরের গোবিন্দাবাসী এলাকায় যমুনা নদীর পাড়ে খেলা করতে যায় 2 শিশু ছোঁয়া ও ঋতু। দীর্ঘ সময় বাড়িতে না আসায় খোঁজাখুঁজির এক পর্যায়ে পানিতে ভেসে ওঠা ঋতুর লাশ উদ্ধার করা হয়। পরে কাছাকাছি জায়গা থেকে ছোঁয়ার লাশও উদ্ধার করে স্বজনরা। এদিকে নোয়াখালীর চৌমুহনীতে পুকুরের পানিতে ডুবে ইয়াসিন ও সুমাইয়া নামে 2 শিশু মারা যায়। দুপুরে তারা বাসার পাশে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। এছাড়া বিকেলে গাজীপুরের টঙ্গীর দক্ষিণ আউচপাড়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারিয়া ও মামুন নামে 2 শিশুর মৃত্যু হয়। বর্তমানে বিচার ব্যবস্থা স্বাধীন বলেই দুর্নীতিবাজদের বিচার হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন উন্নয়ন ও সহায়তা কার্যক্রমের অনুষ্ঠানে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তিনি বলেন, আদালতের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই, বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। রাজনীতির মাঠে দেউলিয়া বিএনপি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন আইনমন্ত্রী। আইনের শাসন দেশে আছে বলেই এই সব দুর্নীতিবাজদেরকে শাস্তি দেওয়া হয়, এবং আমি এইটা দৃঢ়ভাবে বলে দিতে পারি, যেটা বিএনপির আমলে ছিল না, সেটা হচ্ছে আজকে এবং জননেত্রী শেখ হাসিনা যেদিন থেকে সরকার গঠন করেছেন সেদিন থেকে বিচার ব্যবস্থা স্বাধীন। মহান মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা রাখার জন্য বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ আব্দুস শহীদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সাবেক বিচারপতি তাফাজ্জল ইসলাম। এ সময় সুনামগঞ্জের কৃতি সন্তান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ বলেন, বঙ্গবন্ধু স্বাধীন রাষ্ট্র দিয়েছেন আর তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশ প্রতিষ্ঠা করছেন। বিজ্ঞানী বিকাশ স্লোগানে 700 শিক্ষার্থীর অংশগ্রহণে হয়ে গেল ঢাকা আঞ্চলিক বিজ্ঞান উৎসব। সকালে রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক স্কুল মাঠে রোবট নিনোকে দিয়ে উৎসব উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। মোবাইল ফিনান্সিয়াল সেবা প্রতিষ্ঠান বিকাশ এবং বিজ্ঞান ভিত্তিক মাসিক পত্রিকা বিজ্ঞান চিত্তা যৌথভাবে এই উৎসবের আয়োজক।
30টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের 85টি বিজ্ঞান প্রকল্প প্রদর্শনের সুযোগ পায় এখানে। উৎসবে বিজ্ঞান বিষয়ক বই বিক্রির পাশাপাশি বিজ্ঞান ম্যাজিক, রোবট নাচ সহ নানা আয়োজন ছিল। পরে বিজ্ঞান প্রকল্প এবং কুইজে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। রমজানের আগেই পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সব নিত্যপণ্যের দাম। কাঁচা বাজারে বেগুন, পেঁপে, পটল সহ প্রায় সব সবজিতে কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা। ছোলা, চিনি, পেঁয়াজ, রসুনের দামও ঊর্ধ্বমুখী। গেল সপ্তাহের চেয়ে মাছ, সবজির বাজারও চড়া। মফিউর রহমানের রিপোর্ট। দুদিন পরই পবিত্র শবে বরাত, 2 সপ্তাহ পরেই মাহে রমজান। এরই মধ্যে বাজারে বেড়ে গেছে সব রকম পণ্যের দাম। গেল সপ্তাহের চেয়ে প্রায় 20 থেকে 30 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। আর গ্রীষ্মকালীন সবজির দাম তো আকাশ ছোঁয়া। করলা, ধুন্দুল, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজি দরে। সরবরাহ কম থাকার অজুহাত দিচ্ছেন বিক্রেতারা, আর ক্রেতারা বলছেন বাজার মনিটরিং এর অভাব। ধুন্দুল আনছি মনে 70 টাকা বেচতেছি, চিচিঙ্গা বেচতেছি 70 টাকা, ঝিঙ্গা 80 থেকে 70 টাকা রেট। 5 টাকা কমে আবার 5 টাকা বাড়ে। নতুন সবজিগুলোর দাম অনেক চড়া, যেমন এই যে কাঁকরোল আসছে 100 টাকা করে। তো ঢাকা আসতে আসতে দামটা অন অ্যান এভারেজ প্রায় ডবলের বেশি হয়ে যায়। সো ডেফিনেটলি এখানে তো মিডলম্যানদের কারসাজি ব্যাপারটা আছে। পেঁয়াজ, রসুন, আদার পাইকারি বাজারেও একই চিত্র। এখানেও কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেশিতে বিক্রি হচ্ছে এসব পণ্য। গত সপ্তাহে কেজিকে মোটামুটি 10 থেকে 15 টাকা বৃদ্ধি। বাজারের চাহিদা থাকে বেশি, যার দাম বাজার অনুযায়ী দাম বেড়ে যায়। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। পেঁয়াজ, রসুনের সাথে বেড়েছে ছোলা, চিনি সহ অন্যান্য পণ্যের দাম। ছোলা প্রকারভেদে বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকায়, যা গত সপ্তাহে ছিল গড়ে 65 টাকা। আর মসুরির ডালে বেড়েছে 8 টাকা, খেসারিতে 5 টাকা, বুটের ডালে 4 টাকা, আর চিনিতে বেড়েছে 5 টাকা। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতা বিক্রেতারা। ইনপুট যারা করে তারাই সম্ভবত সবকিছুর দামই বেশি, পেঁয়াজ, রসুন, ডাল। এদিকে চড়া মাছের বাজারও। গেল সপ্তাহের চেয়ে প্রায় সব রকম মাছে কেজি প্রতি দাম বেড়েছে 30 থেকে 50 টাকা। মাছ বাজার অবস্থা গত সপ্তাহের তুলনায় 20-50 টাকা কেজিতে বেশি। মাছের আমদানি কম, তো এই জন্য একটু দাম বাড়তেছে। ইলিশ মাছের দামটা একটু কম, যেহেতু গত সপ্তাহে পয়লা বৈশাখের সপ্তাহ ছিল। এক সপ্তাহ আগে থেকেও এখন একটু মাছের দাম বেশি, আর শুক্রবার হইলে এই বাজারে এমনিতে অটোমেটিক একটু দাম বেড়ে যায়। সব রকম চালের দাম স্থিতিশীল থাকলেও কেজি প্রতি 10 টাকা বেড়েছে পোলাওয়ের চাল। আর গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে সব রকম মাংস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শিশু শ্রম রোধ, অধিকার সুরক্ষা ও অন্ধত্ব নিবারণের লক্ষ্যে অনুষ্ঠিত হল চাইল্ড রাইটস অ্যাওয়ারনেস কনসার্ট। ডিস্ট্রিক্ট চিলড্রেন্স অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল ডিসিআইর উদ্যোগে সন্ধ্যায় রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে হয় এই কনসার্ট। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ভিসিআইর প্রতিষ্ঠাতা ডক্টর এহসান হক। অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে সুবিধাবঞ্চিত শিশুদের ব্যান্ড সানশাইন মিউজিক্যাল টিম। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। টানা ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে বললেন প্রধানমন্ত্রী। তৃণমূলের দলকে শক্তিশালী করার নির্দেশ। নুসরাত হত্যার ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আটক, আসামি পপির স্বীকারোক্তি, জাবেদ ফের রিমান্ডে। সন্দেহভাজন লেনদেন, ইংল্যান্ডে তারেক ও জোবাইদার অ্যাকাউন্ট জব্দে আদালতের নির্দেশ, ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আগে পলাতক খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। আসছে বর্ষা, চলছে রাজধানী জুড়ে সমন্বয়হীন সড়ক খোঁড়াখুড়ি, বাসিন্দাদের দুর্ভোগ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।